যেন নড়বড়ে না হয়ে যায়, একই জন্য হয়, একই রকম প্রেশার যেন থাকে। তারপরে সেটা ডানে গেল না বায়ে গেল, সেটা খেয়াল করে তার বিপরীত দিকে দেওয়ার একটা প্রবণতা মাথায় নিতে হবে। যেমন ধরো এই রেখাটা দিকে নেমে গেল, আমি কি করবো, আমি দেখতে গেলাম যে এদিকে নেমে আসছে কেন, হাত আমি রেখেছিলাম, হাতটা যদি আমি শূন্য থেকে এইভাবে করি তাহলে দেখো তার মানে আমার হাতটা এরকম করা যাবে না, আমার হাতটা এরকম চলে যেতে হবে। তাহলে একটা স্ট্রেট চলে গেলে আমার রেখাটা স্ট্রেট, যতগুলোই রেখা দেবো যে হাত একই রকম চলে যাবে। জাস্ট একটা প্রিন্টার মেশিনের মতো, তোমার প্রিন্টার হেড যেভাবে চলে সেইভাবে স্ট্রেট লাইন করবে। তারপর এটা গেল, তুমি এইভাবে এটাকে আবার এরকম করতে পারো, একটু ডট দিয়ে নিতে। এবার তুমি লাইনটা শর্ট চেষ্টা করতে, দ্বিতীয় রেখাটাই হয়ে গেছে। মানে যদি একটা রেখা সোজা করতে চাও, তার জন্য যদি একটা টার্গেট পয়েন্ট তোমার সামনে থাকে, লেফট থেকে যে কোনো জায়গা থেকেই ধরো না কেন, ওইটাকে নিয়ে তুমি কয়েকবার প্র্যাকটিস করো, দেখো কাছাকাছি করে ওটাকে ছুঁয়ে ফেলো। আর প্রথম রেখা প্র্যাকটিস করতে এইভাবে যে প্রথমটা খুব হালকা ভাবে, যদি কার্ভ হয় কতটুকু কার্ভ হয়েছে তার বিপরীত দিকে আবার আর একটু ডার্ক করে দিতে হয়। অনেকগুলো রেখা দেওয়ার পরে ওর মধ্যে থেকে একটা রেখা তুমি মেজর করে বের করে নিয়ে আসবে, ওভারঅল একটা রেখা, আর বাকি রেখাগুলো অফ হয়ে থেকে যাবে, তুমি তোমার কাঙ্ক্ষিত রেখাটা পেয়ে যাবে। এটা গেল তোমার প্রস্থ রেখা প্র্যাকটিস। এবার তুমি লম্ব রেখায় আসো, লম্ব রেখাটা কিভাবে, তোমার লম্ব রেখাটা তো এরকম হতে পারে, এরকম হইতে পারে, সেক্ষেত্রে তুমি হাতটাকে এই যে তুমি হাতটা তোমার ফ্রি রাখতে হবে, এমন ভাবে রাখতে হবে আমার হাতটা এই যে কাছে আসতে গিয়ে যেন কোথাও বেঁধে না দেয়, কোথাও যেন বাধাগ্রস্ত না হয়, এই জন্য তোমাকে ফ্রি ভাবে বসে তোমাকে স্ট্রেট হাত যেন স্ট্রেট আসতে পারে, এখানে বেঁধে না যায়। এই জন্য তোমাকে দমকে নিয়ে প্র্যাকটিস করতে হবে, ফোরম রেখে করো, দূরত্ব মেনটেন করতে। দেখো বাঁকা হচ্ছে, বাঁকা হচ্ছে, বাঁকা তো হবেই, কিন্তু সোজাও এসে যাবে। কেন সোজা এসে যায়? ঠিক সেম ফর্মুলা, এটা যেরকম সোজা গেছে, আমি হাতটা পেন্সিলের সাথে একরকম সেট করে নিয়ে চলে গেছি। এটার সাথে বাস্তবে আর একটা অনেক কিছু মিল আছে। দেখবা যে কোনো একটা ঢিল ছোড়া খুব পারফেক্টলি হয়, নিজের কাছে মনে হচ্ছে একদম সর্বোচ্চ আমি ঢিলটা সবচেয়ে সুন্দরভাবে সর্বোচ্চ গতি দিয়ে পারফেক্টলি আমি মারতে পারছি, সেটা দেখতে আনন্দ এবং যতটুকু করেছি ঠিক আছে, সেটা কিন্তু ওই যে মার থেকে বাধাগ্রস্ত কাছে করছে, সেটা কিন্তু আমার কাছে আসে, এটা কিন্তু বাস্তব। ঠিক এই রেখার ক্ষেত্রেও তুমি রেখা দিতে দিতে আর ঢিলটা মারতে থাকবে, রেখাটা দিতে একসময় পারফেক্ট রেখাটা এসে যাবে, তখন তোমার ভিতরে দিকে বলে ও নাইস, লাইক দ্যাট। আমি পারলাম। আচ্ছা, ওই যে ঢিলটা ছোড়ার সময় যে একটা মেজর ধাক্কা গতি আছে না, ওই ধাক্কা গতিটা যখন তুমি দিবে তখন যেটা মিলে যাচ্ছে, যেটা একটু আনন্দ পাবে, যে ছোড়াটা, সেটা যে হাত ছোড়ার যে গতিটা যেরকম হচ্ছে, তার মানে সুন্দর একটা মানে পারফেক্ট শট আছে, ওরকমই এখানে পারফেক্ট শট। তুমি যখন একটা স্পিডি গতিশীল রেখা তুমি অঙ্কন করবে, দেখো রেখাটা একদম আলো ছায়া সহ সামনে পেছনে দিকেই আস্তে আস্তে লাইট থেকে ডার্কে আসছে, আবার ডার্ক থেকে লাইটে হারিয়ে গেছে একই রেখার ভিতরে, স্ট্রেট লাইনের ভিতরে। এটা তোমাকে লাগে একটা বস্তু নিয়ে আঁকার ক্ষেত্রে, বস্তুটার কোথাও মানে আলো এবং ছায়া আছে, তুমি একই সাথে ক্রম দিয়ে মানে মানে রেখার সুখ দিয়ে করলে একটা রেখাই দিয়ে লিখেছে, যেখানে লাইট সেখানে কোনটা পড়লো, যেখানে ডার্ক সেখানে আস্তে আস্তে লাইট থেকে ডার্ক হয়ে এটা তো পারতি তখন এটা লাগবে। সেক্ষেত্রে আমরা লাইনটা তুমি কি বুঝতে পারছো, রেখাটা সহজ মানে স্ট্রেট হওয়ার জন্য, মানে সোজা হওয়ার জন্য তোমাকে কি চিন্তা করে নিয়ে কিভাবে হাতের এবং মাথার অনুভূতি একত্র করে একটা সোজা রেখা নিয়ে আসতে হবে। তুমি থিওরিটিকে শুনে বুঝতে পারছো? নাও এবার তুমি তাতে একটা নমুনা তৈরি করো। কিন্তু ওই চেপে রেখে হবে না, তুমি এই বোর্ডটা ইউজ করতে হবে।
রাইট ক্লিপ ইউজ করতে হবে। হাত দিয়ে চেপে রেখে পেপার কোনো কাজ হবে না। এটা একটা বড় শিক্ষা। আগে থেকে তোমাকে মাথায় রাখতে হবে, আমাকে বসতে হবে কিভাবে, এবং এটা এইভাবে না, একটু লম্বা আর স্পিডি দাও তো আলাদা জায়গা আমাদের লিমিট আছে। মানে তুমি যখন এই প্রান্তে আসবে তখন একটু মিডল থেকে হাতটা উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে, মানে ওইটুকু যতটুকু মনে হয়। উঠাবা না, কোনগুলো উঠাবা না, সোজা তুলে দেবে। এই দেখছো এই রেখাটাই করতে থাকবে, যখন করতে থাকবে করতেই থাকবে। ও বাঁকা গেছে গেছে কিন্তু তোমরা হ্যাঁ এই গতিটার কথাই বলছি। স্ট্রেট যাও, জাস্ট যাও, ওই ঝুলবা না, গিয়ে স্ট্রেট চলে যাও, জোরেই আসো জোরেই আসো, আর একটু কম জোরে, কিন্তু স্ট্রেট যেতে হবে। জোরে যাওয়ার থেকে হ্যাঁ এই যে স্ট্রেট ব্যাপারটা মাথায় রাখতে হবে। আমার এখানে তো যে কোনো মূল্যে এবার লম্ব পেন্সিলের আর একটু নিচের দিকে ধরতে হবে। না না হ্যাঁ পেপারের জন্য হ্যাঁ সব জায়গায় যেন সমান ইয়া, হ্যাঁ সব জায়গায় যেন সমান ডার্কনেস থাকে। মানে এখানে যেই অনুভূতি নিয়ে শুরু হবে রেখা শেষ পর্যন্ত সেই অনুভূতিটাই চলে যাবে স্টেট কার ভালো টানতে পারো, সবভাবে তোমাকে টানতে হতে পারে, আমার সুবিধা হবে। আচ্ছা এটা গেল, তুমি এই রেখাগুলো মানে হরাইজন্টাল এন্ড ভার্টিক্যাল, লম্ব এবং প্রস্থ, এই দুইটা রেখা তুমি প্র্যাকটিস করবে। আর আরেকটা জিনিস বললাম তোমাকে, সেটা হচ্ছে গিয়ে তিনটা ফর্ম আছে তো, বেসিক ফর্ম, এই ফর্ম দিয়ে তুমি সব ছবি বিভাজিত করে ফেলতে পারবে, এঁকে ফেলতে পারবে সব ছবি। সেটা হচ্ছে গিয়ে একটা ত্রিভুজ, একটা চতুর্ভুজ, আর একটা বৃত্ত। এখন তোমাকে এই লাইন প্র্যাকটিস করে স্কেল মানে ব্যবহার না করেই এই ফর্মগুলোকে যথাযথভাবে আঁকতে হবে। ত্রিভুজটা কিন্তু আবার ওইভাবে হয়নি, আমি জাস্ট একটা নমুনা তোমাকে বুঝাবো। এটা প্রপার হতে গেলে প্রত্যেকটা বাহুই এরকম সমান হবে। এইটার থেকে এটার দূরত্ব, এই বাহুর থেকে এই বাহুর দূরত্ব, এই বাহুর থেকে এই বাহুর দূরত্ব। কিন্তু এখানে আমরা যেহেতু জ্যামিতি করতে আসি, কিন্তু আমাদের অত একটা দরকার নেই, কিন্তু মোটামুটি ওটাকে যেন একই রকম দূরত্ব হয় সেটা আমরা এটা কিভাবে তৈরি করতে হয় সেটা দেখবো। ত্রিভুজ যদি আঁকতে হয় ফ্রি হ্যান্ড, তাহলে আমাকে কি করতে হবে, একটা লাইন দিতে হবে, যে কোনো একটা লাইন আমি দিলাম, আবার আরেকটা লাইন আমি দিলাম, আবার আরেকটা লাইন দিলাম। লাইনগুলো আমাকে স্ট্রেট দিতে হবে। আমি যদি স্ট্রেট লাইন না দিতে পারি তাহলে কিন্তু ত্রিভুজ হবে না। লাইনটা যদি এইরকম এরকম যায়, এটা যদি এরকম হয় তাহলে তো ত্রিভুজ হবে না। তো স্ট্রেট লাইন দিয়েই আমাকে ত্রিভুজ আঁকতে হবে। এই কারণে স্ট্রেট লাইনটা আমাকে শিখতে হবে, না শিখলে আমি ত্রিভুজ আঁকতে পারবো না। ত্রিভুজ যদি আঁকতে না পারি আমি একটা ঘরের চালা আঁকতে পারবো না। আমি যদি একটা চতুর্ভুজ না আঁকি, আমি একটা ঘরের এই দরজা, হ্যাঁ জানালা, একটা ঘর, এটা কিন্তু আমি আঁকতে পারবো না। আমি এরকম একটা সিঁড়ি আঁকতে পারবো না। সে কারণে আমাকে চতুর্ভুজ সম্বন্ধে জানতে হবে। আমি যদি বৃত্ত না আঁকি আমি কোনোদিন একটা লাঠি আঁকতে পারবো না। আমি যদি ডিম্ব বৃত্ত না আঁকি আমি কোনোদিন একটা এরকম চোখ আঁকতে পারবো না। মানে আঁকতে পারবো না বলতে কোনোদিন এটা না শিখলে এরকম না, মানে ব্যাপারটা হচ্ছে কি, আমি যখন একটা কিছু আঁকতে চাই সেটার একটা ফর্ম থাকে, নিজস্ব একটা আউটলাইন থাকে, অবয়ব থাকে। সেই অবয়বটা যদি আমরা বুঝে নিতে পারি তাহলে ওই জিনিসটাকে প্রকাশ করা আমাদের জন্য সহজ। আমরা তো একটা জিনিস কিভাবে সহজে প্রকাশ করতে পারি বা প্রকাশ কিভাবে করতে পারি, সহজ ও কঠিন, সেটা আমাদের দেখার বিষয়। বৃত্তের আর কত রকম ব্যবহার আছে, ঠিক আছে। এই যে মাথার চুলটাও আঁকতে গেলে একটা বৃত্ত লাগবে, কারণ মাথা
ঠিক আছে, তাহলে আজকে ত্রিভুজ চতুর্ভুজ বৃত্ত এটা প্র্যাকটিস করবো কিভাবে সেটা একটু দেখাই দিই। বৃত্তটা কয়েক ধরনের বৃত্ত আমাদের প্রয়োজন হয়। ধরো একটা গ্লাস আকারে বৃত্তটা লাগবে, সেটা হচ্ছে আমাদের এই ধরনের একটা বৃত্ত লাগবে। এই বৃত্তটা তুমি একদম এইভাবে করে আঁকে দিবা না। তুমি কি করবা, যেহেতু তোমার এই বৃত্তটা এখনো একটা পারফেক্ট যে গ্লাসের মুখ, সেটা এরকম সাইড ভিউ থেকে দেখলে যেই ড্রয়িংটা থাকে তার যৌক্তিক, এখানে গোলটা তারপরে ঠিক যেভাবে গেছে এক্সাক্ট সেই রিয়েলিস্টিক গ্লাসটাই এই ভিউ থেকে এই পার্সপেক্টিভে দেখলে, তো সেটা তোমাকে আনতে গেলে তোমাকে প্রথমে তুমি এই এই রাফলি এই প্র্যাকটিসটা করবা, যেটা গ্লাসের মুখের যে গোল, সেখানে কোথাও বেশি আলো ছায়া আছে, একটা গ্লাসের মুখের উপরে তাকাই তুমি যদি দেখো নানান রকম শেড দেখবা, তোমাকে তো বাস্তবে ওই আলো ছায়া দিয়েও আঁকতে পারতে হবে পেন্টিং যখন করবো বা স্কেচ করবো। সেক্ষেত্রে তোমাকে আলো ছায়া সমৃদ্ধ রেখাটাই শেখা ভালো। এক্ষেত্রে এই যে দেখো, এখানে একটু ডার্ক আছে, এখানে একটু ডার্ক আছে, এখানে লাইট আছে, এখানে লাইট আছে, এই যে এই রেখার মধ্যে আমার যদি মনে হয় ওখানে লাগবে একটু ডার্ক দেবো, এখানে লাগবে দেবো, আমার ওখানে দেবো না, কিন্তু আমি ওখানেও সব পেন্সিল, তাহলে কি হবে, এটা এখানে যদি একটা হালকা লাইন আছে এটা কল্পনা করে দিতে হবে। তারপর দেখো স্ট্রেট লাইন, এখানে গ্লাসটা আঁকার ক্ষেত্রে তোমাকে আরো যেটা করতে হবে, এখানে একটা মিডলে লাইন আগে দিয়ে নিতে হবে, তারপরে তোমাকে বৃত্তটা দিতে হবে, এখানে আবার তোমাকে একটা লাইনটা টানতে হবে, কারণ গ্লাসের আউটলাইন। ঠিক আছে, এই দূরত্বগুলো কিন্তু আনুমানিক ভাবে সঠিক হয়ে যাবে। তারপর এখানে একটা এরকম বৃত্ত আঁকতে হবে, কারণ এটি গ্লাসের তলা, আর এটা যেহেতু গ্লাস শুধু ট্রান্সপারেন্ট, এই গ্লাসের তলা এটা কতটুকু উঁচু, কোথায় কি, এটা পানি থাকলেও দেখা যাবে। সে কারণে গ্লাসের তলাটাও কিন্তু তোমাকে উপরের মুখের মতোই যত্ন নিয়ে আঁকতে পারতে হবে। এবং এই যে তলার যে গোলটা, এটার যেন একটা রিয়েলিস্টিক যে গ্লাস বা একটা গাছ কিংবা যে কোনো একটা গোল জিনিস যেরকম দেখা যায় বাঁশ, ওইটার গোলের পার্সপেক্টিভটার জন্য সঠিক হয়, তা না হলে জিনিসটা কিন্তু দেখতে ভালো লাগবে না, মনে হবে একটা ভুল ড্রয়িং হয়েছে। এটা খুব জরুরি। তারপর তুমি এটাকে আস্তে আস্তে বিল্ড করবে, একটু একটু কাজ দিয়ে কোথায় বেশি ডার্ক আছে, লাইট আছে, হ্যাঁ, এই যে গড়ে তোলা। তারপর তুমি যদি একটা ড্রিঙ্ক গ্লাস তৈরি করতে চাও, তাহলে তোমাকে এরকম একটা ভাবে নিয়ে আসতে হবে। এই বৃত্ত, দেখো এখানেও একটা বৃত্তের ব্যবহার আছে। এই বৃত্তটাও কিন্তু যদি বৃত্তের পার্সপেক্টিভ না মেলে, তখনই সবাই ফিল করবে যে একটা গ্লাসটা ভুলভাবে দাঁড়ায় আছে, থাকতে পারে নাই। আর এই যে এখানে ধরো, এখানে এই যে গ্লাসের এই থেকে এতটুকু দূরত্ব, এটা ইয়ে আছে, শূন্য আছে, উপরে কিছু নাই, খালি যে ভিতরে যে জিনিসগুলো আছে সেখানে আমি একটা শেড দিয়ে আমি বুঝাই দিতে পারি। এটা কিন্তু ওই যে ওখানেও শেড গুলো যাবে। তারপর একটা ডিএসএলআর বক্স আঁকতে গেলে তোমাকে একটা স্কোয়ার ফর্ম আঁকতে পারতে হবে, স্কোয়ার ফর্ম আঁকতে পারতে হবে। তারপরে তোমাকে পার্সপেক্টিভও জানতে হবে, পার্সপেক্টিভ পরিপ্রেক্ষিত না জানলে হবে না, তখন তুমি বুঝতে পারবা না। তুমি কখনই পরিপ্রেক্ষিত না জানলে একটা জিনিসকে মানুষ যেভাবে বাস্তবে দেখে সেভাবে উপস্থাপন করতে পারবে না। এরকম যদি আমাদের চোখের সামনে কোনো একটা বক্স থাকে, যে কোনো বক্স, সেই বক্সের যে এই যে সাইড যে আছে, এটা তো আছে থিকনেস, বাস্তবে আমরা দেখতে পাই আমাদের পাশ থেকে একটা ডিএসএলআর, কিন্তু এই এই কর্নারটা একটাও দেখতে পাচ্ছি সাইড, এই কর্নারটা হচ্ছে কি সবথেকে বড় থাকবে আমাদের লাইন, হ্যাঁ বড়, তার মানে এখান থেকে যখন এদিকে রেখাগুলো যাবে সেগুলো চিকন ভাবে যায়, চিকন হতে হতে যাবে, ওদিকে আস্তে আস্তে চিকন হবে, এই মানে ওদিকে যত যাবে তত চিকন হতে হতে যাবে, যায় একটা জায়গায় ধরো অনেক দূরে এটা একটা বিন্দুতে মিলে যাবে। ঠিক আছে, তারপর এইটার ক্ষেত্রে এই যে ফর্মটা এদিকে যত আসবে তত এটার মুখটা বর্ধিত হবে, কারণ এটা কাছে, আবার এটা যত ওইদিকে যাবে রেখাটা তত ওইটাতে ওই প্রান্তে যে একটা পয়েন্টে মিলে যাবে, কারণ এটা দূরে চলে গেছে, এটাকে ভ্যানিশিং পয়েন্ট বলে, এখানে মিলে গেছে দিগন্ত রেখা, হ্যাঁ বিন্দু, এখানে যে বিন্দুতে মিলে গেছে ভ্যানিশিং পয়েন্ট। তাহলে যে কোনো বস্তু, এটা মানুষ হোক, এটা যা কিছু গাছ হোক, আমার সামনে যেটা আছে কাছে সেটা অনেক বড় দেখা যাবে, তার থেকে ব্যাকগ্রাউন্ডে যা যা কিছু আছে যে তার থেকে একটু দূরে সেটা তার থেকে একটু ছোট হতে হবে। যদি তুমি পেপারটা আমাদের টুলি, তুমি যদি সামনের ফিগারটা যা দেখতেছো, দূরের ফিগারটা যদি পেপারের সব সেম সাইজে রাখো, তাহলে তুমি দূর ফিল করাইতে পারবা। এটা একটা বড় প্রবলেম, যে ওই লোকটা আসলে ঠিক কতটুকু ছোট করে
করে আঁকলে এই ছবির দূরত্ব ওনাকে যেখানে দেখা যায় সেটাকেই মনে হবে না যে কাছে দিকে আছে। বা একটা খেলাওয়ালা খেলা খেলতেছে, মনে হবে যে সে খেলাটা খেলতেছে, সে টাইম নিয়ে ধরে বসে রয়েছে বা বাজিয়ে গেছে, এরকম না যে খেলার মতো একটা কিছু করলাম। ওই ফিলটা যেন পাওয়া যায়, সে না, সে আসলে খেলেই যাচ্ছে একদম। ওকে, ঠিক আছে, তাহলে আমরা আজকে অনেক কিছুই শিখে ফেললাম। আমরা স্ট্রেট লাইন, ভ্যানিশিং পয়েন্টে ছিলাম, ভ্যানিশিং পয়েন্টে গেলাম। এখন ভ্যানিশিং পয়েন্টে আজকে ভ্যানিশিং পয়েন্ট পর্যন্তই থাকে, ঠিক না? আমরা ভ্যানিশিং এ আজকে রেস্ট নেই। আমরা আবার পরে কোনো একটা রাইজিং ডেতে, সানরাইজ নিয়ে আবার শুভ সকালে সবাই মিলে ইয়েস, জয়। তাহলে শুধু ত্রিভুজ, সার্কেল আর চতুর্ভুজের খেলা। হ্যাঁ, ত্রিভুজ, সার্কেল, চতুর্ভুজ, ওভার ত্রিভুজ, লাস্টে বলে চলতে দেখেন এই কি নিচে আমাদের মনে হয় আসে না, কাজ করতে